দুপুরে রান্না করার জন্য বাজার ছিল না, যার কারণে বাজার করার জন্য বাইরে গিয়েছিলাম। তো অলমোস্ট বাজার করে এখন রুমের দিকে চলে আসছি। আর বাইরে প্রচণ্ড রোদ ছিল, আসলে আজকে প্রচণ্ড গরম। তো বাজার করে আমি এখন রুমের দিকে চলে আসি। তো আর আমি গিয়ে এখন যে রান্নাবাড়ি করতে হবে বাজার আপনার করে নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন, এবং এখন রুমের দিকে চলে যাচ্ছি। তো রুমে চলে আসি, আসার পর বাজারগুলো বের করে নিয়েছি ব্যাগের থেকে, দেখতে পাচ্ছেন কী কী বাজার করেছি। এই তরমুজ নিয়েছি, তো তরমুজ এটা হচ্ছে আপনার এখানে নিয়েছে 4 রিয়াল। এই তরমুজটা শুধু এই চিটটা নিয়েছে আপনার 4 রিয়াল। তারপর এখানে আপনার মাছ নিয়েছি, এখানে মাছ আপনার রুই মাছ, আপনার মাছটা কেটে নিয়ে আসি মেশিন থেকে, 1 কেজি 120 গ্রাম, মাছটা আপনার 13 রিয়াল নিয়েছে। তো এই বাজারগুলো কিন্তু আমি করে নিয়ে আসি এখন বাহির থেকে। তো এইখানে দেখেন টমেটো আনছি, এখন এইগুলোতে মাছ ভাগ করব, আসলে মাছ ভুনা করব। টমেটো আনলাম এখানে আপনার 2 রিয়ালের টমেটো, 2 রিয়ালের আনছি। আর হচ্ছে এই তরমুজটা কিনে আনলাম, দেখতে পাচ্ছেন তরমুজটা নিচে হচ্ছে আপনার 4 রিয়াল। তরমুজটার দাম নিচে 4 রিয়াল। তরমুজটা আপাতত ফ্রিজে রাখবো আর কি। আর এখানে মাছ আনলাম, মাছ নিচে আপনার 1 কেজি 120 গ্রাম মতো মাছের ওজন হয়েছে, রুই মাছ। মাছটা আনছি হচ্ছে আপনার 13 রিয়াল। আসলে জিনিসপত্র দাম মোটামুটি একটু বেশি মনে হচ্ছে। এই মাছ আগে ছিল 10 রিয়াল কিলো, এখন হয়েছে 14 রিয়াল কিলো। দেখতে পাচ্ছেন এই যে মাছের মাথা কাটা নিয়ে আসছে একদম। আজকে মাছ দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করব। তো সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। মাছ ভুনা বাইরে গেছিলাম, বাইরে থেকে জিনিসপত্র নিয়ে আসলাম, আর আগের পেঁয়াজ ছিল, আমি আপনাদেরকে সেগুলো দেখাচ্ছি। এখানে পেঁয়াজ আছে আগের, তো পেঁয়াজ সব কিছুই আছে। তারপরে হচ্ছে আপনার আলু আছে 3 পিসের মতো, রসুন আছে। তো এগুলো দিয়ে এখন আগে কাটবো, কাটার পর তারপর এগুলো রান্না করবো আর কি। বাইরে গেছিলাম, বাইরে থেকে আসছি কিছুক্ষণ আগে, এখন রান্নাবাড়ি করতে হবে। তো থাকুন, সাথেই থাকুন, দেখতে থাকুন। আজকে রুই মাছ ভুনা করব পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ সাথে টমেটো আর বাকি যা যা উপকরণ লাগে সব কিছু দিয়ে রান্না করব। যে আসলে প্রবাসী মাটিতে কীভাবে রান্না করে খেতে হয় সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যে এখানে আপনাকে নিজে এসে রান্না করে খেতে হয়। তো আসলে বাইরে ছিলাম, সকালবেলা বাইরে বের হয়েছি, বাইরে থেকে আসছি কিছুক্ষণ আগে। তো আসার আগে তো এইগুলো নিয়ে আসছি কিনে, কী কী দরকার যে রান্না করার জন্য, যেহেতু রান্না করা হয় নাই। অলমোস্ট প্রায় 3টা বাজার পথে। আর এই হচ্ছে রুম, এটা হচ্ছে আমার বিছানা, সেভাবে দেখতে পাচ্ছেন সব কিছু এলোমেলো হয়ে পড়ে আছে। তো ফ্রিজের মধ্যে কি কি আছে দেখা যাক। ফ্রিজের মধ্যে অবশ্য মরিচ আছে, কাঁচামরিচ আছে, দেখতে পাচ্ছেন যে কাঁচামরিচ আছে। আর এখানে ডিমও আছে। তো যাই হোক, এখন রান্নাবাড়ি করার জন্য করতে হবে। তো আপনার সাথে থাকুন, দেখতে থাকুন। এই তরমুজটা আনলাম, এখানে আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন প্রায় আপনার 1 কেজি মতো হবে তরমুজটা, এখানে যেটুকু আছে। 4 রিয়াল নিয়েছে। তো 4 রিয়ালে আপনার সৌদি আরবে 4 রিয়াল বাংলা কত হচ্ছে, যদি আপনার 1 রিয়াল 30 টাকা হয়, 3 4 12 120 টাকা। এখানে এই শুধু এই অংশটা 120 টাকাতে কিনে আনছি 4 রিয়াল। তরমুজটা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই লাল, এবং আমি খেয়ে টেস্ট করে নিয়ে আসি। দেখতে পাচ্ছেন জায়গাটা কিছু অংশ কিন্তু আপনার কাটা আছে, খুবই মিষ্টি। দেখতে পাচ্ছেন বাংলাদেশের তরমুজ আর সৌদি আরবের তরমুজ দেখেন কত সুন্দর, কত ঠান্ডা। তরমুজটা আমি নিজে খাইছি, দেখতে পাচ্ছেন। আমি বাইরে থেকে কিছুক্ষণ আগে তরমুজ কিনে নিয়ে আসছি। সৌদি আরবের তরমুজ 4 রিয়াল, এই অংশটা 4 রিয়াল তরমুজ, প্রায় এখানে 1 কেজি মতো ওজন হবে তরমুজটা। তো আপনারা কমেন্ট করে জানাতে পারেন তরমুজটা কেমন হয়েছে। তো আমি কার্টুন নামিয়েছি, কার্টুনের মধ্যে আমার এই জিনিসপত্রগুলো ছিল।
এখানে দেখতে পাচ্ছেন আমার হাঁড়ি, আমার যা যা আমার নিজস্ব যা যা প্রয়োজন আমি সব এখানে রেখে দিয়েছিলাম। তো এগুলো আমি এখান থেকে ব্যাগ থেকে বের করেছি রান্না করার জন্য। দেখতে পাচ্ছেন এখানে এই যে রান্নার যে যাবতীয় আপনার উপকরণ লাগে মশলা জাতীয়, যেখানে আপনার এটা হচ্ছে মাংসের মশলা, এটা হচ্ছে আপনার মরিচের গুঁড়ো, এটা হচ্ছে আপনার হচ্ছে গরুর মাংস রান্না করার জন্য গরুর মশলা আর কি, গরুর মশলার গুঁড়া, এটা হচ্ছে আপনার হলুদের গুঁড়া, এটা হচ্ছে আপনার ধনিয়ার গুঁড়া, এটা হচ্ছে আপনার মিক্স মশলা আর কি। ঠিক আছে এখানে। তো এখানে তারপর আপনার কড়াইয়ে বের করলাম ব্যাগের থেকে, এগুলো কার্টুনে আসলে করা ছিল, এগুলো সব বের করে নিয়েছি। এগুলো আপনার ভাতের পাতিল, এখানে চাউল, তারপরে এই হচ্ছে আপনার চাউল মাপার দেখেন বোতল কেটে বানাইছি। তারপর এখানে যাচ্ছে আপনার সয়াবিন তেল, এখানে আপনার তরমুজের কিছু অংশ খেয়েছিলাম, এখন এগুলো কাটাকাটি করবো। টমেটো 2টা নিয়েছি, 2 পিস টমেটো 2 পিস নিয়েছি, কাটিং বোর্ডও নেওয়া আছে, খানার জন্য প্লেট। তো এখানে আপনার আছে হচ্ছে মশলা, এলাচ, তেজপাতা, দারচিনি, এদিকে মসুরির ডাল। আমি আপনাদেরকে যদি খুলে দেখাই, এটার মধ্যে হচ্ছে আপনার এলাচের দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে এলাচ। এখানে হচ্ছে যে ডাউল, মসুরির ডাউল, এখানে হচ্ছে আপনার তেজপাতা, তারপর এখানে আছে আপনার মরিচ, দেখতে পাচ্ছেন শুকনো মরিচ। তো এই আইটেমগুলো মূলত এখানে আছে। আর এই হচ্ছে আপনার চাউল, এখানে আপনার 1 কেজি চাউল সৌদি আরবে, এটা হচ্ছে আপনার বাবুল চাউল আর কি, মানে চাউলের যে নাম হচ্ছে বাবুল। এটা আপনার হচ্ছে কেজি হচ্ছে 5 রিয়াল। তো এখানে আমি 2 কেজি চাউল নিয়েছিলাম। চাউলগুলো দেখতে পাচ্ছেন আপনারা, একদম খুব সুন্দর চাউল, পরিষ্কার দেখতে পাচ্ছেন, 2 কেজি চাউল। তো চাউল এখন এগুলা, এই চাউলের পর দিয়ে আমি 1 পট চাউল নেব, এটাকে আমি এরকমভাবে পুরো ফুল 1 পট নেব। 1 পট চাউল 2 বেলা, দুপুরের খানা আর হচ্ছে রাতের খানার জন্য আর কি, 2 পট নিলে আমার চলে যাবে। আর এইখানটাতে মাছ ভিজিয়ে রাখছি পানি, দেখতে পাচ্ছেন। মাছগুলো যেহেতু আপনার ফ্রিজের মাছ, বরফ হয়ে আছে, তো এগুলো বরফটি একটু নরম হয়ে আসলে তারপরে মাছের যে এইদিকে আঁশগুলো আছে, এই আঁশগুলোকে ছাড়িয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন এই মেশিন দিয়ে কেটে নিয়ে আসছি বাহির থেকে। যে দোকান থেকে মাছ কিনেছি তারা কিন্তু মাছ কিন্তু কেটে বিক্রি করে, আপনার মেশিন আছে করাতের মতো, ওই মেশিনতে তারা এগুলো কেটে কীরকম সাইজ মতো আপনার যে কীরকম সাইজ চাচ্ছে তারা সেরকম সাইজ করে দেবে। দেখতে পাচ্ছেন এখানে, দেখতে পাচ্ছেন যে মাছের যে মাথার অংশটাকে, এটাকে 2 ভাগ করে নিয়েছি। দেখেন রুই মাছ, তো আজকে এটা রান্না হবে। মাছগুলো এদিকে ভিজতেছে, ভিজুক। আর এদিকে ফ্রিজের মধ্যে তরমুজ কিছু অংশটা খাইছি, খাওয়ার পর বাকিটা এখানে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন যা যা এখানে আইটেমগুলো আছে সব রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন রুমের সব কিছু কিন্তু এলোমেলো হয়ে আছে, এই কার্টুনটা আবার এখানে রাখতে হবে। যে এগুলো হচ্ছে আমার জিনিসপত্র, দেখতে পাচ্ছেন আমার নাম সহ আমার ব্যাগ, তারপরে হচ্ছে আমার এখানে দেখেন সব জিনিসপত্র হচ্ছে ব্যাগ। তো এইগুলোকে এখন আমি রান্নার আগে ভাতটা বসায় দিতে হবে, ভাতটা বসায় দিচ্ছি আগে। তো ভাতটা বসানোর পর তারপরে হচ্ছে তরকারির যা যা আইটেমগুলো লাগবে, পেঁয়াজ কাটতে হবে, পেঁয়াজ, তারপরে হচ্ছে পেঁয়াজ কাটবো, আলু, তারপর রসুন, তারপর টমেটো, কাঁচামরিচ সবগুলো কেটে রাখবো। রাখার পর তারপরে হচ্ছে আপনার মাছগুলোর যে আঁশগুলো ছিঁড়তে হবে, আঁশগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে মাছগুলোকে ভালোভাবে লবণ দিয়ে ধোলাই করার পর তারপর রান্না বসাবো। তো পুরো ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে আসলে একটা প্রবাসী মাটিতে কীভাবে তাকে একা একা থাকতে হয়, সংগ্রাম করে সারাদিন ডিউটির পর এসে আবার রান্নাবাড়ি। তো সেটাই আমি আপনাদেরকে দেখানোর জন্য মূলত আজকে এই ভিডিওগুলো আমি করছি, আপনাকে দেখানোর জন্য। যারা নতুন প্রবাসে আসছেন বা যারা যারা বাংলাদেশে আছেন বা প্রবাসে আসতে চাচ্ছেন বিদেশে, তাদের জন্য ভিডিওটা আসলে আমি মনে করি যে অনেকটা উপকার আসবে। কারণ তারা আপনার দেখলে হচ্ছে বুঝতে পারবেন যে আসলে বিদেশে কীভাবে থাকতে হয়, কীভাবে জীবনযাপনগুলো সবগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। যারা ভিডিওটা দেখছেন ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন।
আর কারো কিছু যদি বলার থাকে তাও আমাকে কমেন্ট করে বলতে পারেন। তো আমি এখন এই বাকি আইটেমগুলো কাটাকাটি করে নিচ্ছি। তো প্রথমত আগে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে কেটে নিই। আসলে ভাই বিদেশ এত সহজ না ভাই, বিদেশ জীবনটা খুবই কষ্টের। আপনারা হয়তো অনেকে দেশে থাকেন, ভাবেন যে বিদেশ আসলে খুবই সুখ শান্তি। আসলে ভাই এটা মোটেই একদমই ভুল চিন্তা ভাবনা আপনাদের। যারা আপনারা দেশে আছেন আমি মনে করি অনেক আলহামদুলিল্লাহ ভালো আছেন, কারণ পরিবারের সাথে আছেন, কিছু আপনাকে করতে হচ্ছে না। আপনি রান্নাবাড়ি বলেন যাই কিছু বলেন, আপনার এই রান্না জিনিসটা যে ভাই কতটা মানে বিরক্ত করে সেটা ভাই একমাত্র প্রবাসীরাই বলতে পারবে। খুবই আসলে ভাই খুবই কষ্টের। সারাদিন ডিউটি করে আসার পর আবার রান্নাবাড়ি করতে ভাই আপনার একদমই মন চাবে না, ঠিক আছে, কিন্তু আপনাকে তো খেতে হবে। আর আপনি যে হোটেলে খাবেন, হোটেলে খাবারের ভাই একবেলা যে খানার টাকা যাবে ভাই, সেটাতে আপনি যদি রান্না করে খান তাহলে কমপক্ষে মনে করেন যে আপনার 3 দিন 4 দিন যাবে। 3 দিন 4 দিন আপনি খেতে পারবেন হোটেলে যে একবেলা যে খানা টাকাটা আপনার যাবে। একবেলা যদি আপনি নর্মালি যদি কোনো শাক দিয়ে ভাত খান তাহলে আপনার 10 রিয়াল চলে যাবে। আর যদি আপনি মুরগি নেন বা গরু নেন বা যদি মাছ নেন তাহলে হচ্ছে আপনার 12 রিয়াল 15 রিয়াল এরকম যাবে, ঠিক আছে, একবেলার খানাই। তো সেই জন্য মনে করেন আপনার নিজে যদি রান্না করে খান তাহলে সেই ক্ষেত্রে আপনার টাকা অনেকটা সেভ হয়। কিন্তু এতে দেখা গেছে কি অনেকে একটু রান্না করতে জানেন না, বা অনেকে দেখা গেছে রান্না করতে ইচ্ছে করে না। তো যারা আমরা প্রবাসে আছি ম্যাক্সিমাম লোকেরই আমাদের বেতন কিন্তু খুব সীমিত ভাই। তো এখন যদি আপনি হোটেলে খেতে যান তো আপনি 1 মাস যদি খান, আপনার হোটেলে যে টাকাটা যাবে এই টাকাটা কিন্তু আপনার অনেক টাকা, কিন্তু বাংলাটা অনেক টাকা। তো তার চেয়ে ভালো আপনি যদি নিজে রান্না করে খান, কষ্ট হইলেও আপনি যদি একবেলা রান্না করেন তাহলে আপনি দেখা গেছে কি 2 দিন 3 দিন খেতে পারবেন, যদি আপনি যদি একা যদি খান আর কি। তো আসলে পেঁয়াজ কাট থেকে চোখ দিয়ে পানি চলে আসতেছে। আপনারা জানেন যে পেঁয়াজে অনেক পরিমাণ কিন্তু আপনার অ্যাসিডের মতো দাগ আছে, আর পেঁয়াজটা মূলত একটু নষ্ট হয়ে গেছে মনে হয়, লাগতেছে এরকম দেখা যাচ্ছে। তো আপনারা যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখে থাকেন, ভিডিওগুলো আপনারা যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওগুলো শেয়ার করে দিবেন যাতে করে সকলে দেখতে পারে, যেন সকলে জানতে পারে যে আসলে মাটিতে প্রবাসীদের কীরকম পরিশ্রম করতে হয়। পরিশ্রম বলতে হয়তো অনেকে বলতে ভাই এখানে আবার কিসের পরিশ্রম। আপনার ভাই রান্নার যে একটা প্রেশার ভাই, এটা আসলে কী বলবো, এটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। তো এখানে পেঁয়াজ আমি কেটে নিচ্ছি। তো এখানে আপনার টমেটো মরিচ তারপর পেঁয়াজ এগুলো কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজের আঁশগুলোকে এখানে ফেলে দিচ্ছি ময়লার ঝুড়ির মধ্যে। এখানে যে পেঁয়াজগুলো মোটামুটি নষ্ট হয়ে গেছে। পেঁয়াজের কিলো আপনার সৌদি আরবে হচ্ছে বর্তমান আপনার 7 রিয়াল কিলো। রসুন হচ্ছে আপনার 6 রিয়াল কিলো। আলু হচ্ছে আপনার 4 রিয়াল কিলো। আদা হচ্ছে আপনার 14 রিয়াল আদা, ঠিক আছে। এই আইটেমগুলো এখন কাটবো আমি আপনাদের সাথে। মরিচ হচ্ছে আপনার 14 রিয়াল কিলো, দেখতে পাচ্ছেন কাঁচা মরিচ। টমেটো হচ্ছে 4 রিয়াল কিলো কাঁচা টমেটো। আর দেখতে পাচ্ছেন যে তেল, এতে পুরো তেলটার দাম হচ্ছে আপনার 10 রিয়াল। এখানে আপনার 1.5 লিটার তেল, 1 লিটার 500 গ্রামের মতো আর কি, 1 কেজি 500 গ্রাম। তো আমি এগুলো কেটে আপনাদেরকে দেখাচ্ছি, তো সাথেই থাকুন। তো আপনার পেঁয়াজ কাটা শেষ, দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি। এখানে মাছ নিয়েছি হচ্ছে 5 পিস, টোটাল 10 পিস মাছ হয়েছিল, মানে মাথা সহ লেজ সহ। তো সেখান থেকে 5 পিস মাছ নিয়েছি। 2 দিন 3 দিন চলে যাবে যদি 2 বেলা খাই, দুপুরে আর হচ্ছে রাত্রে। সকালবেলা মূলত নাস্তা খাওয়া হয়। আসলে পেঁয়াজ কাটতে গিয়ে চোখ দিয়ে পানি এবং নাক দিয়ে পানি চলে আসতেছে, যার কারণে এই অবস্থা। তো পেঁয়াজ কেটে নিচ্ছি, তার মধ্যে কিছু পেঁয়াজ নষ্ট হয়ে গেছে, অনেকদিন হচ্ছে পেঁয়াজগুলো যে এনেছি। তা এখন আমি রসুনের কিছু নিয়ে নেব, অংশ নিয়ে নেব এখান থেকে। রসুনের চামড়া করে ছুঁড়ে নিচ্ছিলাম এরকমভাবে, কয়েকটা কোয়া নিয়ে। তো আমরা অনেকে হয়তো বা অনেকে কী নামে বা জানি না, তো আমি রসুনের কোয়া নামেই বলতেছি আপনাদেরকে, হয়তো বা আপনারা আমাকে জানেন কিনা জানি না। দেখতে পাচ্ছেন এখানে এই পুরা রসুনটা নিয়ে নিব।
রসুনগুলোকে এখন ছুলিয়ে নিব, দেখতে পাচ্ছেন। এই চামড়াগুলোকে প্রথমে যে এই অংশটাকে কেটে ফেলবো, এখান থেকে এই অংশটা কাটতে ফেলছি। তারপরে এবার সামনের এই মাথার অংশটা কাটবো। দেখেন রসুনটা কীভাবে ছুলায়। তারপরে দেখেন চামড়াটা কিন্তু একদম খুব অনায়াসে কিন্তু ছিঁড়ে গেছে, দেখতে পাচ্ছেন উপরে যে খোসাটা। এই দেখেন এরকম রসুনগুলো আমি ছুলিয়ে নিচ্ছি। তো ভাই এ হচ্ছে বিষয়। সারাদিন পরিশ্রম করে, সারাদিন ডিউটি করে আসার পর তারপর আবার রুমে এসে আবার আরেক ডিউটি করতে হয় ভাই, রান্নাবাড়ির এক ডিউটি। আসলে অনেক কষ্ট, কারণ রান্নাবাড়ির জিনিসটা অনেক ঝামেলা। তো আমাদের যারা মা বোন আছে তারা কত কষ্ট করে বছরের পর বছর, ঠিক আছে, পরিবারের সকলকে ইয়া করার জন্য। দেখতে পাচ্ছেন তো আমার রসুনগুলো কাটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। এইগুলোর সব জিনিস সবগুলো কেটে নিচ্ছি আগে, তারপরে সবগুলোকে ধুলাই করবো, ধুলাই করার পর তারপরে কাটবো আর কি। তো এখন যেহেতু রসুন আর পেঁয়াজ কাটা কমপ্লিট হয়ে গেছে, তারপরে শুধু বাকি আছে এখন একটা আলু দিব, যেহেতু মাছ ভুনা করব। তো এটাতে এখন আলুটা ছুলিয়ে নিব। তা আলু একটা নিয়েছি মোটামুটি মিডিয়াম সাইজেরই, আলুটাকে ছুলিয়ে নিচ্ছি, আলুর খোসাগুলোকে। তো প্রবাসে আসলে আপনাকে অবশ্যই রান্নাবাড়ি শেখা থাকতে হবে, কারণ এখানে আপনার দেখা গেছে অনেকে থাকে, অনেক ডিস্ট্রিক্টের লোক। তো আপনাকে যদি বলা হয় যে রান্না করতে, যদি বলেন যে আমি রান্না জানি না বা পারি না, এই জিনিসটা কিন্তু আপনার কিন্তু হবে না। আপনাকে অবশ্যই রান্না জানতে হবে। যে আমি যখন নতুন আসি প্রবাসে, তখন কিন্তু আমি কিন্তু কোনো জানতাম না। তবে আস্তে আস্তে এগুলো শিখে নিয়েছি। আপনি আস্তে আস্তে শিখে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আলু চুলানি কমপ্লিট হয়ে গেছে, তো এটাকে রেখে দিচ্ছি। এখন যেহেতু আমার মোটামুটি আলু, পেঁয়াজ আর হচ্ছে রসুন এগুলো যেহেতু ইয়ে হয়ে গেছে, আসলে ঠান্ডা লেগে গেছে। পেঁয়াজ এমন একটা জিনিস। তো এখন আমি এগুলাকে ধুলাই করব, সবগুলা টমেটো আর কাঁচামরিচ এগুলো ধুলাই করে, পেঁয়াজ রসুন আলু ধুলাই করে নিয়ে আসে। তারপর এগুলাকে আমি ইয়া করব, স্লাইস করব, বা এগুলাকে যে পেঁয়াজগুলোকে আমি এরকম কুচি করে নিব, রসুনগুলোকে কুচি করে নিব, আলুটাকে এরকম ছোটো করে চিকন চিকন সাইজ করতে, সেটা আমি আপনাকে দেখাবো। তো সঙ্গেই থাকুন। তো দেখেন এইগুলা কিন্তু আমি সব পানি দিয়ে নিয়ে আসছি। এখন এগুলোকে ধুলাই করছি, এখন এগুলোকে কেটে নিব। এই সবগুলো কেটে নেব। দেখতে পাচ্ছেন পেঁয়াজ আলু মরিচ সব। এখন আমি এগুলো কেটে নিচ্ছি। প্রথমত পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলোকে ঠিক এরকমভাবে আপনারা কুচি করে নেবেন, একদম কুচি কুচি করে স্লাইস করে নেবেন। দেখতে পাচ্ছেন এরকমভাবে এগুলোকে সাইজ করে নেবেন। সবগুলো পেঁয়াজে আপনাকে ইয়ে করতে হবে। পেঁয়াজ কাটতে গেলে অনেক সময় একটা জিনিস আপনার যে সমস্যাটা হয় ম্যাক্সিমাম সবারই ক্ষেত্রে, যে চোখ দিয়ে পানি চলে আসে এবং নাক দাও কিন্তু আপনার সর্দি লেগে যায়, পানি চলে আসে, যেটা আমার বেলাও কিন্তু হচ্ছে। আর বিষয়টা হচ্ছে আপনার রান্নাবাড়ি অবশ্যই আপনাকে জানা থাকতে হবে, কারণ রান্নাবাড়ি যদি আপনি যদি না করতে পারেন, তাহলে বিদেশের বাড়িতে আপনাকে কেউ রান্না করে আপনাকে কেউ খাওয়াবে না, ঠিক আছে। কারণ এখানে কোনো আপনার মা বোন নেই বা কোনো আপনার স্ত্রী নেই, ঠিক আছে, কেউ যে আপনাকে রান্না করে খাওয়াবে। তো সেই জন্য আপনার রান্না আপনি নিজেই রান্না করে খেতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বাইরে সারাদিন ছিলাম, তারপরে আসলাম, বাজার করে নিয়ে আসলাম ডিউটি থেকে আসার সময়। তো বাজার করে নিয়ে এসে এইগুলো দেখতে পাচ্ছেন যে এখন শেয়ার করতেছি, যে সব কিছু কেটে নিচ্ছি। আর রান্না করতে কিন্তু আপনার অনেক সময় লাগে, কারণ আপনি যদি একটু ভালোভাবে খেতে যান, তাহলে কিন্তু আপনাকে সময় দিতে হবে। যে কোনো জিনিসই সময় না দিলে কিন্তু আপনি পারবেন না। তো আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, তারপরে বাকিটা আমি আপনাদের দেখাচ্ছি। তো পেঁয়াজ আসলে কুচি করা শেষ, এখন রসুনগুলো কুচি করে নেব। রসুনগুলো নিয়ে নিয়েছি। রসুনগুলোকে ঠিক একদম এরকমভাবে আপনারা কুচি করে নেবেন, আপনাদের যেরকমভাবে সুবিধা হয়। তো আমি সবসময় এরকমভাবে কুচি করে নিই, যেরকমভাবে আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে এক সাইড করলাম, তারপরে হচ্ছে এই সাইডগুলোকে এরকমভাবে মাঝখান দিয়ে আবার এরকমভাবে চিকন চিকন করে কেটে নিচ্ছি। যে আমি আপনাদেরকে একটু সামনে থেকে দেখাই।
দেখতে পাচ্ছেন একদম কুচি করে নিয়েছি, এই যে ঠিক আছে, একদম কুচি কুচি করে নিয়েছি। এরকমভাবে রসুনগুলোকে কেটে নিচ্ছি। এখন রসুন কুচি করা শেষ। এখন কাঁচামরিচগুলোকে কেটে নেব। কাঁচামরিচগুলা, এই যে কাঁচামরিচের যে বোটার যে অংশগুলা, এগুলাকে এরকম ফেলে দিব। প্রত্যেকটা কাঁচামরিচের অংশগুলো এরকম ফেলে দিব আগে। আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে এরকমভাবে সবগুলো অংশ ফেলে দিয়ে তারপর কাঁচামরিচগুলো কেটে নিচ্ছি। তো কাঁচামরিচগুলোকে ঠিক এরকমভাবে কাটার পরে, ঠিক আছে, এটাকে এরকম করার পর তারপর মাঝখান দিয়ে ছুরির অংশটাকে এরকম দিয়ে এটাকে এরকমভাবে একটু ফেলে নিব। দেখতে পাচ্ছেন, আমি এখন দেখাই আপনাদেরকে, এই যে দেখতে পাচ্ছেন এরকমভাবে কেটে নিতে হবে। এরকমভাবে প্রত্যেকটা কাঁচামরিচ আমি কেটে নিচ্ছি। তো দেখেন ভাই, রান্না করতে গেলে আপনার কি পরিমাণ সময় লাগে আমি আপনাদের তো দেখাচ্ছি। যদি আমি ওই ক্যামেরা না, ভিডিও যদি না করতাম তাহলে দেখতেন হয়তো আর একটু তাড়াতাড়ি হইতো। তো আপনাদেরকে দেখাচ্ছি মূলত উদ্দেশ্যটা হচ্ছে যে প্রবাসীরা যে কীভাবে তারা প্রবাস জীবন করে দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই জন্য মূলত। আপনারা হয়তো বলেন ভাই এটা ভাই দেখানোর কী আছে, এটা ভাই দেখানোর অনেক কিছু আছে, হয়তো বা অনেকে বলতে পারেন আমাকে। তো এটাই ভাই হচ্ছে প্রবাস জীবন। তো রান্নাবাড়ি যে করতে হয়, দেখেন আপনার যে বাজার করে নিয়ে আসতে হবে, তারপর আপনাকে নিজের এগুলোকে প্রিপারেশন করে নিতে হবে। তো আমি এখন মরিচগুলো কেটে নিচ্ছি, তারপর আমি টমেটো আলুটা কাটার সময় আমি সেটাও আমি আপনাকে দেখাবো। তো দেখতে থাকুন। তো মরিচ কেটে নিয়েছি, এখন টমেটো কাটা বাকি আছে। রসুন পেঁয়াজ মরিচ কাটা শেষ, এখন আমি টমেটোগুলো কেটে নিচ্ছি। তো এখানে 2 পিস টমেটো নিয়েছি, 1 পিস এখানে, আরেক পিস এখানে। তো টমেটোগুলোকে আগে ধুয়ে নিও, ধোয়ানোর পর মাঝখান থেকে টমেটোকে কেটে নেব এরকমভাবে। কাটার পর ঠিক আছে, এটাকে আমি এরকমভাবে চিকন চিকন করে স্লাইস করে নেব, যাতে টমেটো তাড়াতাড়ি গলে যায়। ঠিক এরকমভাবে, যেরকমভাবে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে একদম চিকন চিকন করে কেটে নিয়েছি টমেটোগুলোকে। ঠিক আছে, এরকম টমেটোগুলো কেটে নিলাম। পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, তো ঠিক এরকমভাবে টমেটো কেটে নিচ্ছি। এখানে কী কী নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন। টমেটোটা কেটে তারপর আপনাদেরকে দেখাবো আলুটা কীভাবে কাটি। তো এখন টমেটো কাটা শেষ, এখন শুধু জাস্ট আলুটাকে কেটে নেব। তো আলুটাকে মাঝখান থেকে এরকমভাবে আগে করে নিচ্ছি, 2 ভাগ করে নিচ্ছি। ঠিক আছে, এরকম 2 ভাগ করে নেওয়ার পর তারপর এটাকে ঠিক সাইড থেকে এরকমভাবে চিকন করে স্লাইস করে নিব। ঠিক এরকমভাবে আলুটাকে সাইজ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এরকমভাবে স্লাইস করে নেবেন। ওকে, সবগুলো আইটেম আমি প্লেটে রাখছি এখানে। তারটা ঠিক আমি এরকমভাবে কেটে নিচ্ছি, তারপর আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। তো আমার সব কিছু কাটা কমপ্লিট হয়ে গেছে, আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে আমার সব কিছু কাটা যে হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ, রসুন, টমেটো, আলু, কাঁচামরিচ সব কেটে নিয়েছি। পরিমাণ হয়তো একটু বেশি লাগছে কেন আমি জানি না, আপনি হয়তো বলতে পারেন এত পেঁয়াজ কেন। আসলে মাছ যে পরিমাণ নিয়েছি, মাছ নিয়েছি 5 পিস, তার সাথে তো এখন আবার বাকি আছে মাছগুলো চামড়াগুলো করে নিতে হবে, ছাড়িয়ে নিতে হবে এগুলো, এই আঁশগুলো দেখতে পাচ্ছেন যে আঁশগুলো, এগুলোকে খুলে নিতে হবে এই আঁশগুলোকে। ঠিক আছে, এখন ময়লাগুলোকে রেখে দিচ্ছি। এগুলোকে ধুলাই করে নিতে হবে ওয়াশরুমে নিয়ে।
মাছগুলো ক্লিন করে নিয়ে চলে আসছি, দেখতে পাচ্ছেন মাছের আঁশগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি। 5 পিস মাছ এখানে। আর এদিকে আছে আপনার পেঁয়াজ রসুন, এদিকে হচ্ছে মাছ। তো এখন চাউলটা বসিয়ে নেই, পাসপোর্ট চাউল বসিয়ে তারপর তরকারিটা বসাবো আর কি। তো এদিকে দেখতে পাচ্ছেন চাউল আমি 1 পট নিয়েছি, এটা ছোটো একটা বোতল, আমি এটাকে মাঝখান থেকে কেটে নিয়েছিলাম। এটার মধ্যে এখন 1 পট চাউল দিয়ে নিচ্ছি। 1 পট চাউল দিয়ে নিয়েছি, এটা রাত্রে খাবো এবং কালকে দুপুরে খাবো। দুপুরে আবার কালকে নতুন করে আবার চাউল দেবো, দেওয়ার সাথে সাথে ওইটার সাথে পুরনো যে ভাতগুলো থাকবে সেগুলো একসাথে অ্যাডজাস্ট করে নেবো আর কি। তো এখন এই চাউলগুলোকে ধুলাই করে তারপরে বসিয়ে দেবো চুলার মধ্যে আর কি। তারপরে চাউল এখন চলে আসছি চুলার কাছে, দেখতে পাচ্ছেন। তো এখানে চামচ সব কিছু নিয়ে আসছি। রান্নাঘরটা একটু ভিতরের দিকে, তো আমি চাউলগুলো ধুলাই করার জন্য চলে আসলাম কিচেন রুমে। এখানে যে আপনার বেসিন, এখানে চাউলগুলোকে আগে ধুলাই করে নিতে হবে, যেহেতু চাউলগুলোর মধ্যে ময়লা থাকে। চাউলগুলোকে ভালোভাবে পরিষ্কার করে তারপরে আমি রান্না বসিয়ে দিব। আগে ভাতগুলো বসিয়ে দিব। তো চাউলগুলোকে ভালোভাবে কষলিয়ে ধুলাই করে নিচ্ছিলাম, এগুলোকে 2 বার করে ধুয়ে নিচ্ছিলাম। প্রথম একবার ধুলাই করার পর তারপর পানিটা ময়লা পানিটাকে ফেলে দিয়ে তারপর নতুন করে আবার পানি নিয়ে সেটাকে আবার ধুলাই করে এরকমভাবে পর্যায়ক্রমে 2 বার ধুলাই করে নিচ্ছিলাম। তো 2 বার ধুলাই করার পর 3 বারের মাথায় তারপর পানি দিয়ে পরিমাণ মতো আপনার 1 পট চাউলে কী পরিমাণ পানি লাগে সেই পরিমাণ পানি দিয়ে তারপরে হচ্ছে আপনার চাউলটা আমি বসিয়ে দিব। এদিকে চাউলটা হতে হতে তারপরে আমি ওইদিকে আমার যে তরকারি রান্না করার জন্য যা যা কেটে নিয়েছি, যেহেতু আজকে রুই মাছ ভুনা করব, শুকনা ভুনা, তো সেই কারণে আমি দেখতে আপনারা পেয়েছেন এর আগে আমি আপনাদের সামনে সব কিছু দেখিয়েছি যে পেঁয়াজ, তারপর রসুন, আলু সহ যা যা লাগে সব কিছু আমি কেটে নিয়েছি। তো আগে ভাতটা বসিয়ে দিচ্ছি, ভাতটা হতে হতে এদিকে আমি তরকারির আয়োজনগুলো আমি যেহেতু অলরেডি করে নিয়েছি, আমি শুধু বসিয়ে দিব। আগে প্রথমত আমাকে মাছগুলোকে ভেজে নিতে হবে। তো এখন চলে যাচ্ছি চুলার কাছে, যেহেতু রান্নাঘরটা কিন্তু আপনার আমার রুম থেকে কিন্তু একটু বাহিরে। তো রুম থেকে বাহিরে চলে আসে রান্নাঘরের মধ্যে। তারপর আপনার এখন চুলার মধ্যে আপনার ভাতের পাতিল বসিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমাদের চুলার মধ্যে তো লক কিন্তু করে রাখা হয়, কারণ এখানে আমাদের মতো আরও অনেকে কিন্তু রান্না করে। তো এখানে যার যার চুলার সেফটি হিসাবে কিন্তু তালা দিয়ে রাখা হয়। যেহেতু গ্যাসের বোতল দেখতে পাচ্ছেন এরকম শিকল দিয়ে কিন্তু বাঁধা আছে। তো গ্যাসের লাইনটি সুইচ দিয়ে নিচ্ছি, আর এদিকে হচ্ছে আপনার ম্যাচ লাইট দিয়ে এখন আগুনটি ধরিয়ে নিব। তো অবশ্যই আপনাকে আগে কিন্তু ভালোভাবে চেক করে নিতে হবে যে আসলে গ্যাসের সুইচগুলো আগে থেকে চালু ছিল কিনা, কারণ একটু যদি অসাবধানতা কিন্তু অনেক বড় ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনারা একটু সাবধানে করবেন। তো আপনার যে বিষয়টা হচ্ছে যে এখানে আমাদের আমরা এই ফ্লোরের মধ্যে আমাদের প্রায় 7টা রুম। তো 7টা রুমের এখানে আমরা 7টা রুমেরই কিন্তু চুলা থাকে। তো যার যার চুলা যার যার আলাদাভাবে কিন্তু এরকম বক্সের মধ্যে তালা দেওয়া থাকে। তো আমি আপনাদেরকে দেখালাম, দেখতে পাচ্ছেন যে এখন আমি ভাত কিন্তু অলরেডি কিন্তু বসিয়ে দিয়েছি। তো ভাত বসানো হয়ে যাওয়ার পর এখন আমি সেটার মধ্যে ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এইদিকে বাকি যে আইটেমগুলো আছে, এটা হচ্ছে আপনার ভাতের মার গালার জন্য আপনার ক্লিপগুলা, এই ক্লিপগুলো এই পাশের মধ্যে আপনার ব্যবহার করা হয় ভাতের মার গালানোর সময়। 2 পাশে 2টা ক্লিপ লাগিয়ে তারপরে হচ্ছে মারটাকে আপনার গালতে হয় আর কি পানি। যেটা এটা হচ্ছে আপনার রান্নাঘর, দেখেন এখানে যার যার ব্যক্তিগত চুলা। আমাদের চুলা হচ্ছে এটা। তো এখানে আরও অনেকে চুলা দেখতে পাচ্ছেন। রান্নাঘরটা কিন্তু একটু আসলে অপরিষ্কারই দেখা যাচ্ছে, কারণ যারা এখানে রান্নাবাড়ি করে কেউই কিন্তু পরিষ্কার করতে চায় না। সবাই প্রিভিশাল লোক, সবাই কাজ করে আসার পর রান্নাবাড়ি করে, এখন তো আর ওই রকমভাবে করে না। তো আমি চলে আসলাম আবার রান্না করে। তারপরে দেখেন ভাত কিন্তু অলরেডি কিন্তু বসিয়ে দিয়েছি চুলার মধ্যে। তারপর বাকি কাজটা এখন করে নিচ্ছি। এদিকে আসরের আজান দিয়েছে, আসরের নামাজ পড়বো। তো নামাজটা পড়ে তারপরে ভাত চুলাত বসিয়ে দিয়ে আসছি। তো জাস্ট এখন তরকারি রান্না করা বাকি আছে, যেহেতু সব কিছু কাটা শেষ। এখন নামাজটা শেষ করে আসরের নামাজ, তারপরে হচ্ছে গিয়ে তরকারি রান্নাটা করবো আর কি। তো নামাজটাকে পড়ে নিচ্ছি। তো এর মধ্যে আসর আজান দিয়ে দিয়েছে, তো যার কারণে নামাজটা পড়ে নিচ্ছি আগে। তো নামাজটা পড়ে তারপর হচ্ছে রান্না করব, তরকারি রান্না। তো
তা না হলে একটু লেট হয়ে যাবে, যেহেতু রান্না করতে একটু সময় লাগবে। তো যার কারণে আমি নামাজে দাঁড়িয়ে গেলাম। তো নামাজ পড়ার জন্য, আসরের নামাজ পড়ার জন্য নামাজটি পড়ে তারপরে হচ্ছে আপনার রান্না করব। তো যেহেতু আসি অনেক আপনার কাটাকাটি করতে অনেক লেট হয়ে গেছে, কারণ আপনার রান্না করতে কিন্তু অনেক মোটামুটি একটু সময় লাগে। আপনার সব কিছু একা কেটে নিতে হয়। তারপর হচ্ছে আপনার রান্নার যা যা আয়োজন আপনার প্রয়োজন সব কিছু কিন্তু আপনার একসাথে কিন্তু করতে হয়, ব্যবস্থা করে তারপর হচ্ছে আপনার রান্নাটা করতে হয়। তো যার কারণে আসলে কিন্তু সময় লেগেছে অনেক। তো সারাদিন ডিউটি করে আসার পর কিন্তু আপনার কিন্তু আবার রুমে এসে যে রান্না বাড়ি করতে গেলেও কিন্তু অনেকটা সময় চলে যায়। তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন, তো আপনারা তো অনেক আমাকে কমেন্ট করে থাকেন যে ভাই আপনি এই ধরনের ভিডিও গুলা দেন, এগুলাতে কি এমন আছে। তো আমি এটা দিচ্ছি হচ্ছে আমার নিজের শখের বশত আমি ভিডিওটা আমি দিয়েছি। এবং আপনারা যারা হয়তো বা অনেকেই আছেন যারা প্রবাসের মাটিতে থাকেন, বা অনেকেই আছেন যে ডিউটি করে এসে রান্নাবাড়ি করতে হয়। তো আসলে আমি পুরো একটা দেখানোর জন্য আপনাদের সামনে মূলত হচ্ছে ভিডিওটা করা। তো এখানে আমি নামাজ কমপ্লিট করার পর তারপরে নামাজে বসে তারপর দোয়া করলাম। দোয়া শেষ করে এখন আমি নামাজ শেষ করে নিয়েছি। তো এখন চলে যাব কিচেন রুমে রান্না করার জন্য, যেহেতু এখন তরকারি রান্না করা বাকি আছে। ওইদিকে আমি চুলার মধ্যে ভাত বসিয়ে দিয়ে আসছি। তো ভাতটা হতে কিছুক্ষণ সময় লাগবে। তো এইদিকে নামাজ পড়ে চুলার কাছে চলে আসছি। আসার পর ভাতগুলোকে দেখে নিচ্ছিলাম যে ভাতগুলো আসলে হয়েছে কিনা। তো ভাতে আমি চামচ দিয়ে নিয়ে আমি চামচটাকে কড়ার উপর রেখে তারপর এরকম করে দেখে নিচ্ছিলাম যে ভাতগুলো কতটুকু নরম হয়েছে। তো মোটামুটি নরম হয়েছে, আরও কিছুক্ষণ একটু সময় রাখবো। রাখার পর তারপরে ভাতগুলো কমপ্লিট হয়ে যাবে। এদিকে আপনারা যা যা তরকারি রান্না করার জন্য যে যা কেটেছিলাম সব কিছু কিন্তু নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন। মশলা, তারপরে হচ্ছে আপনার বাকি যে আইটেমগুলো। তারপরে আমি আবার চলে আসছি রুমের মধ্যে। আসলে রুম থেকে রান্নাঘরটা একটু দূরে, যার কারণে আসলে বারবার এক একটা আইটেম নেওয়ার জন্য রুমে আসতে হচ্ছে। এটা হচ্ছে আপনার লবণ নিতে মনে ছিল না, তো লবণটা নেওয়ার জন্য আবার রুমে আসছি। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন আমি রুম থেকে বের হয়ে রুমের দরজা লাগিয়ে তারপরে হচ্ছে এই যে বারান্দা দিয়ে তারপরে হচ্ছে আপনার এই ভিতরের দিকে চলে যাব। ভিতরের দিকে হচ্ছে মূলত আপনার এখানে যতগুলো রুম আছে সবগুলো রুমের এই একটা রান্নাঘরে, এখানে সবাই রান্না করে। ওই হচ্ছে কোনার যে রুমটা সিঁড়ির সাথে, এই হচ্ছে আমার রুম। আমি এখান থেকে এখন রান্না করে চলে আসি। তো এরকমভাবে একটা একটা আইটেম যখন প্রয়োজন পড়ে রুমে যাচ্ছি, আবার নিয়ে আসতেছি, আবার যখন কাজ শেষ তখন আবার রুমে নিয়ে রেখে আসছি। তো আমি এখানে মোটামুটি যা যা দরকার সব কিছু কিন্তু নিয়ে আসছি। তো এখন প্রথমত কী করবো, মাছগুলোকে আগে হলুদ দিয়ে তারপরে হচ্ছে আপনার সাথে হচ্ছে লবণ দিয়ে এই মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো মাছগুলোকে ভালোভাবে আঁচ সারিয়ে তারপর করে এদিকে ভাত কমপ্লিট হয়ে গেছে। চুলাটাকে আমি হালকা একটু লো করে দিয়েছি। লো করে যেহেতু আমি এখানেই তরকারিটা রান্না করে নেব, আগে প্রথমত মাছগুলোকে ভেজে নিতে হবে। তো আমি প্রথমে ভাতের মাড় গালার জন্য দুই সাইডে ঢাকনার সাথে পাতিলের সাথে আমি ক্লিপগুলোকে লাগিয়ে নিয়েছি ভালোভাবে। লাগিয়ে নেওয়ার পর তারপরে আমি এখন কী করব, এই চুলার যে আগুনটা যে আমি লো করে রেখেছি এখানে আমি কড়াইটাকে বসিয়ে দিয়েছি। কড়াইটা এই সময়ের মধ্যে একটু গরম হয়ে যাবে। তো গরম হয়ে গেলে তারপর এটার মধ্যে আমি তেল দিয়ে তারপরে তেলটা গরম করে মাছগুলো ভেজে নেব। তারপর আমি চলে আসছি চুলার মধ্যে। এখানে বেসিনে তা দেখতে পাচ্ছেন আমি মাড় কিন্তু গালার জন্য কিন্তু এখানে রেখে দিয়েছি। ভাতের মাড় কিন্তু গলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে পাঁচটার মধ্যে পানি কিন্তু বের হয়ে, তারপর এখন তেল দিয়ে নিচ্ছি। কড়াই যেহেতু গরম হয়ে গেছে তো পরিমাণ মতো তেল দিয়ে নিব। তেল দিয়ে তারপর হচ্ছে তেলের মধ্যে তেলটাকে গরম করব ভালো করে, কারণ মাছ ভাজার সময় অবশ্যই আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, তেলটাকে আপনি যতটুকু পরিমাণ তেলটাকে ভালোভাবে গরম করে নেবেন। যখন দেখবেন যে তেলটা থেকে আপনার ধোঁয়া উঠছে তখনই বুঝতে হবে তেলটা আপনার একদম পারফেক্ট গরম হয়ে গেছে। তখনই কিন্তু আপনি মাছগুলোকে ভেজে নিতে পারবেন। কারণ মাছ ভাজতে গেলে অনেক সময় যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে মাছগুলো কিন্তু কড়াইয়ের সাথে লেগে যায়, লেগে কিন্তু মাছগুলো কিন্তু আপনার ভেঙে যায়। তো সেটা হচ্ছে আপনার তেল গরম না হওয়ার কারণে। তো এদিকে আমি মাছের মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে নিচ্ছি। হলুদ দিয়ে সাথে হচ্ছে লবণ দিয়ে নিব। তো লবণ হলুদ একসাথে দিয়ে তারপর এগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। তো হলুদ দেওয়া হয়ে গেছে। তো হলুদ দেওয়া হয়ে যাওয়ার পর তো এগুলাকে এখন আমি একটু এরকমভাবে ঝাঁকিনি দিয়ে নিচ্ছি এক হাত দিয়ে, দেখতে পাচ্ছেন। তো এগুলোকে ভালোভাবে আপনাকে ঝাঁকিয়ে নিতে হবে, কারণ হচ্ছে মাছগুলোকে ভালোভাবে মিক্স করে নিলে মশলা হলুদ এবং হচ্ছে আপনার সাথে লবণ দিয়ে
তাহলে আপনার জিনিসটা কিন্তু খুব ভালো দেখায় এবং খেতে খুব কিন্তু স্বাদ লাগে। তো যেহেতু আমি এখানে 5 পিস মাছ নিয়েছি, তো 5 পিস মাছকে আমি আগে ভালোভাবে ভেজে নিতে হবে, তারপরে তরকারি রান্না করতে হবে। তো এখানে আমি দেখতে পেয়েছেন যে আপনার মাছগুলো কিন্তু ভালোভাবে মাখিয়ে নিয়েছি, আর এদিকে চুলার মধ্যে তেল কিন্তু গরম হচ্ছিল। তারপর মাছগুলোকে এখন আমি এক এক করে চামচের মধ্যে নিয়ে তারপর আমি তেলের মধ্যে ছেড়ে দিব, কারণ তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে। তো এখন মাছগুলোকে দেখতে পাচ্ছেন যে আপনি ভালোভাবে কিন্তু মশলা দিয়ে হলুদ এবং লবণ একসাথে দিয়ে তারপর মাছগুলোকে এরকমভাবে মাখিয়ে নিয়েছি। তো এখন মাছগুলোকে চামচের মধ্যে এরকমভাবে নিয়ে খুব সাবধানে আপনি তেলের মধ্যে মাছগুলোকে ছাড়বেন, কারণ হচ্ছে যদি অনেক সময় মাছ ভাজতে কিন্তু তেলের ছিটা কিন্তু আসে শরীরে কিন্তু পড়ে। তো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি মাছগুলো, দেখতে পাচ্ছেন। আর অবশ্যই তেলে যখন দিবেন তখন মাছগুলোকে ভালোভাবে একটু চামচ দিয়ে নাড়িয়ে নেবেন, কারণ নিচে যাতে না লেগে যায়। কারণ তেলটাকে আমি আপনাকে আগেও বলেছি, তেলটাকে যখন মাছ ভাজার আগে তেলটাকে ভালোভাবে আপনারা গরম করে নেবেন। তারপর আমি এক এক করে সবগুলো যে কয় পিস মাছ এখন এখানে আসে সেই কয় পিস মাছই দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে আমি 4 পিস মাছ দিয়ে নিয়েছি। তো মাথার অংশটাকে আমি পরে আবার এটাকে আলাদাভাবে ভেজে নেব, কারণ এখানে আর ওই পরিমাণ জায়গা নেই, যার কারণে আমি মাথাটাকে আলাদাভাবে রেখে দিয়েছি। তো আর আগুনটাকে আপনারা একটু মিডিয়াম ইয়াতে রাখবেন। আর মাছ ভাজার সময় মাছে যদি পানি থাকে তাহলে কিন্তু আপনার যখন তেলের মধ্যে যদি পানি হয় তখন কিন্তু আপনার তেলের কিন্তু আপনার ছিটে কিন্তু আপনার উপরে এসে কিন্তু পড়তে পারে। এই জিনিসটা আপনি একটু সাবধানে মাছগুলো ভাজবেন। মাছে যখন পানি না থাকে তখন কিন্তু এই সমস্যাটা হয় না। ফ্রিজ থেকে মাছ বের হওয়ার পর মাছগুলোকে ভালোভাবে ভিজিয়ে মাছগুলোকে আপনারা যতটুকু সম্ভব একটু ছাঁকুনির মধ্যে বা জালির মধ্যে আপনারা রাখবেন, যাতে করে পানিটা যাতে শুকিয়ে যায়। তো মাছগুলোকে আমি এক পাশ ভেজে নেওয়ার পর আরেক পাশ এরকম করে উল্টিয়ে আবার পরের পাশটা আমি ভেজে নিচ্ছিলাম, দেখতে পাচ্ছেন। আর পরিমাণে একটু তেল একটু বেশি করে দিয়ে নেবেন, যাতে করে মাছগুলো না লেগে যায়। আসলে রান্না কিন্তু আমিও আগে জানতাম না, আস্তে আস্তে করতে করতে তারপর নিজে কিন্তু রান্না শিখে গেছি। তারপরও এখন আরও অনেক শেখার বাকি আছে। আসলে এরকমভাবে আপনাকে রান্না শিখতে হবে। তারপর দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু আমার মোটামুটি কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখন আমি মাছগুলোকে আবারও পর্যায়ক্রমে কয়েকবার এরকম নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি, এক পাশ থেকে আরেক পাশ, আরেক পাশ থেকে আরেক পাশ। তো এরকমভাবে মাছগুলোকে আপনারা ভালোভাবে একটু ভেজে নেবেন, কারণ মাছ যদি একটু ভালোভাবে ভেজে নেন তাহলে কিন্তু মাছগুলো আপনার যখন রান্না করতে তখন কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম থাকবে। তো মোটামুটি আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, যার কারণে এখন আমি মাছগুলোকে এক এক করে তেলের থেকে আমি এরকমভাবে করে উঠিয়ে নিয়েছিলাম। আর মাছটা মোটামুটি আপনার ফ্রেশ ছিল, দেখতে পাচ্ছেন রুই মাছ। এটা আপনার 1 কেজি 120 গ্রামের মতো হয়েছিল মাছটি। আর এটি হচ্ছে আপনার 14 রিয়াল কিলো। তো মাছটি আমার কিন্তু টোটাল আপনার 13.5 রিয়ালের মতো আসছে। তো এখানে আমি মাছটাকে ভালোভাবে ভেজে নিয়ে এখন মাথার অংশটাকে আমি পরে এই তেলের মধ্যে আলাদাভাবে ভেজে নেব, যেহেতু আমি একসাথে তখন ভাজতে পারিনি, কারণ হচ্ছে এখানে জায়গার পরিমাণটা খুব কম ছিল। তো মাথার অংশটাকে আমি এখন তেলের মধ্যে এরকমভাবে আমি ছেড়ে দিয়েছি। তো মাথার 2 পাশে থেকে আমি এক পাশের অংশটা নিয়েছি, আর এক পাশের অংশটা ফ্রিজে রাখা আছে, ওইটা অন্য আরেকদিন রান্না করব। তো মাথাটাকে ঠিক আপনার প্রথম আমি এই পাশটা দিয়ে নিয়েছি, তারপর এটাকে আমি এই পাশটা হয়ে গেলে তারপরে আবার পরের পাশটাকে আমি ঠিক এরকমভাবে উল্টিয়ে নিব, যাতে করে 2 পাশের অংশটা যাতে ভালোভাবে ভাজা হয়ে যায়। 2 পাশের অংশটাকে আপনারা ভালোভাবে ভেজে নেবেন, দেখতে পাচ্ছেন। আর আপনার আগুনের পরিমাণটা একটু কমিয়ে রাখবেন, এত বেশি হাই না এত বেশি লো করবেন না, মিডিয়াম পর্যায়ে রাখবেন। রাখার পর তারপরে হচ্ছে মাছগুলোকে ভালোভাবে ভেজে নেবেন। তো আজকে কিন্তু পুরো দিন আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমি কি করলাম। আসলে একটা প্রবাসীদের কিভাবে পুরো দিনটা যায়, বিশেষ করে ডিউটি থেকে আসার পর কিভাবে রান্না করতে হয়। হয়তোবা আমি আপনাদেরকে দেখাচ্ছি, যদি আমি ক্যামেরাতে না আসতাম তাহলে হয়তোবা রান্নাটা আমার আরেকটু তাড়াতাড়ি হইতো, কারণ আপনাদেরকে দেখানোর জন্য হয়তোবা। তারপরে আমি মাছটাকে আবার নিচের এই অংশটাকে আমি আবার এরকমভাবে ভেজে নিচ্ছিলাম, 2 পাশে যেহেতু আমার ভাজা হয়ে গিয়েছে। তো মাছগুলো ঠিক এরকমভাবে আপনারা ভেজে নেবেন, যাতে করে মাছের থেকে কোনো ধরনের কাঁচা যে একটা থাকে, স্মেল থাকে, সেটা যাতে না আসে। যদি ভালোভাবে মাছগুলোকে ভেজে নেন তাহলে আপনার কিন্তু তারপর এখন মাছ ভাজা হয়ে যাওয়ার পর মাছগুলোকে আমি রেখে দিয়েছি। এখন আমি কি করে নিব, এখন এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি যে ভাজা তেলটার মধ্যেই।
আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিয়েছি এবং পেঁয়াজগুলোকে এখন ভালোভাবে নাড়িয়ে নিচ্ছিলাম যাতে তেলের সাথে পেঁয়াজগুলো ভালোভাবে আপনার মিশে যায়। আর পেঁয়াজগুলোকে আপনি একটু তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য এর মধ্যে আপনি যদি একটু লবণ দিয়ে দেন তাহলে পেঁয়াজগুলো কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো পরিমাণ মতো আপনার লবণ দিয়ে নেবেন। তো আমি লবণ দিয়ে নিয়েছি। তো লবণ দিয়ে তারপরে পেঁয়াজগুলোকে আবার ভালোভাবে আপনারা চামচ দিয়ে এভাবে নাড়িয়ে লবণের সাথে মিক্স করে নেবেন। আর তেলের পরিমাণটা সেটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনি দিয়ে নেবেন। তো আমি এখানে তেল একটু বেশি পরিমাণ দিয়ে নিয়েছি। প্রয়োজনের ক্ষেত্রে আমি আবারও তেল দিয়ে নিব, কারণ আমার কাছে মনে হচ্ছিল তেলটা একটু কম হয়ে গেছে, যেহেতু এটা মাছের তেল ছিল মাছ ভাজার সময়। তো সেই জন্য আমি আবার অতিরিক্ত আরেকটু তেল আমি আবার পেঁয়াজের মধ্যে ঢেলে দিয়ে নিচ্ছি। তো এই পরিমাণ তেল দেওয়া হয়ে যাওয়ার পর তারপর পেঁয়াজগুলোকে ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নিব। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর পেঁয়াজগুলোকে আমি এখন কি করব, এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে করে পেঁয়াজগুলো অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায়। তো ঢাকনা দিয়ে আমি ঢেকে দেওয়ার আগে আমি চুলার আঁচটাকে আরেকটু করে নিচ্ছি যাতে মিডিয়াম করে, যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। তো এরকমভাবে কিন্তু আপনারা রান্না করে নেবেন, যেভাবে আপনাদেরকে দেখিয়েছি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এরকমভাবে রান্না করতে পারবেন। তো তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এদিকে এই পাশটাতে দেখতে পাচ্ছেন যে আইটেমগুলো আমি কেটে নিয়েছিলাম সেগুলোকে আমি একটু করে রাখছিলাম গুছিয়ে। তো এখানে শুধু জাস্ট আপনার এখন তেলের কাজ যেহেতু আর প্রয়োজন নেই, তেলটাকে নিয়ে আমি রান্নাঘর থেকে এখন রুমের দিকে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার রুম কোথায় আর হচ্ছে রান্নাঘর কোথায়। আসলে একটু সমস্যায়, কারণ রুম থেকে এরকম বারবার যেটা যে প্রয়োজন পড়ে সেটার জন্য আবার এক রুমে আসতে হয়, আবার রুম থেকে আবার রান্নাঘরে যেতে হয়। তো আমি তেলটাকে আমি রুমে নিয়ে আসছি, যেহেতু তেলের কাজ আর নেই। তো যেগুলো কাজ শেষ হয়ে যাবে সেগুলো আমি এনে রেখে দিব। তবে আবারও চলে যাচ্ছি বাহিরে গিয়ে এখন আমি দেখব পেঁয়াজটা আসলে কতটুকু হয়েছে, যেহেতু পেঁয়াজ আমি চুলার মধ্যে বসিয়ে দিয়ে আসছি। তো পেঁয়াজগুলো যদি হয়ে যায় মোটামুটি, তারপরে পেঁয়াজের পরে তারপরে আমি ওইখানে রসুনগুলো দিয়ে দেবো। রসুন যেহেতু কাটা আছে, সবগুলো আপনারা একসাথে দিবেন না। আপনার পেঁয়াজ এদিকে ভাত কিন্তু মার কিন্তু এখনও কিছুটা বাকি আছে, গলা হয়নি। তারপর ঢাকনাটা উঠিয়ে আমি দেখে নিচ্ছিলাম পেঁয়াজগুলো কি। তো এই পেঁয়াজ থেকে দেখছেন কিছুটা কিন্তু পানিও কিন্তু বের হয়ে আসছে। এখন এই পানি সহ আমি পেঁয়াজটাকে একটু নাড়িয়ে দেখছি যে পেঁয়াজটা কী পরিমাণ সিদ্ধ হয়েছে। তো মোটামুটি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে আরও কিছু সময়, তবে এখন এখানে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও কিছুক্ষণ সময় সিদ্ধ হওয়ার জন্য। পরে এদিকে ভাত আমি কিন্তু নিয়ে আসছি রুমের মধ্যে। দেখতে পাচ্ছেন ভাতের থেকে ক্লিপগুলো খুলে নিয়েছি এবং ভাত কিন্তু আমার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মাঠটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, গালা হয়ে গেছে, যেহেতু আমি মাঠটা গালানোর জন্য অনেকক্ষণ রেখেছিলাম। তারপর আবার চলে আসছি রান্না করে। আসার পর এখন পেঁয়াজগুলো মোটামুটি হয়ে গেছে, যার কারণে এখানে আমি এখন রসুন কুচিগুলো দিয়ে নিচ্ছি পেঁয়াজের উপরে। পেঁয়াজগুলো মোটামুটি কিন্তু সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপর আমি রসুনগুলো দিয়ে নিয়েছি। তো চাইলে আপনারা একসাথে দিতে পারেন, তবে আমি মনে করি আপনার পেঁয়াজগুলো হয়ে যাওয়ার পর তারপর রসুনগুলো দিলে সবগুলো থেকে আলাদা আলাদা একটা কিন্তু আপনার স্মেল কিন্তু আসে বা ঘ্রাণ কিন্তু আসে। তো যার কারণে আমি পেঁয়াজগুলোকে আগে সিদ্ধ করার পর তারপর আমি রসুনগুলো দিয়েছি। তো এখন এগুলোকে একসাথে ভালোভাবে চামচ দিয়ে নাড়িয়ে তারপরে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, একটু যাতে আপনার পেঁয়াজ এবং সাথে রসুনটা যেন সিদ্ধ হয়ে যায়। তো ঢাকনাতে আমি ঢেকে দিচ্ছি। তারপরে আমি আবার কিছুক্ষণ অপেক্ষা করব যাতে করে রসুনগুলো একটু সিদ্ধ হয়ে যায়। তারপর আবার চলে আসি। আসার পর এখন আমি ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে তারপরে দেখে নিচ্ছি যে এখন কি পরিমাণ সিদ্ধ হয়েছে। সেই সাথে রসুনটা আমি দেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো পর্যায়ক্রমে এরকমভাবে ভালোভাবে আপনার নাড়িয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেঁয়াজ কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, মোটামুটি বলতে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এই ক্ষেত্রে এখন টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এসে আপনাকে টমেটোগুলো দিয়ে নিতে হবে। টমেটোগুলো দিয়ে তারপরে ভালোভাবে পেঁয়াজ টমেটো একসাথে আপনারা এরকম নাড়িয়ে চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। মিশিয়ে তারপরে আপনার ঢাকনাতে ঢেকে দিবেন যাতে করে টমেটোগুলো সিদ্ধ হয়ে যায়। কারণ ঢাকনাটা দিয়ে দিলে আপনার যে ভিতরে যে বাষ্পটা সেটা কিন্তু আপনার বের হতে পারে, যার কারণে আপনার জিনিসগুলো কিন্তু সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো আমি কিন্তু আজকে পুরো কিন্তু আপনাদেরকে রুই মাছ কীভাবে ভুনা করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি এবং
প্রবাসীরা কিভাবে রান্না করে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তাহলে আপনারা আশা করি আমার ভিডিওটা দেখছেন যারা হয়তো বুঝতে পারবেন যে এখানে কিভাবে নিজে একা রান্না করে খেতে। তো আমি কিন্তু আসলে একা রান্না করে খাই। তো এই পর্যায়ে চুলাটাকে একটু হালকা একটু লো করে দিলাম। এদিকে মাছ কিন্তু আমি ভেজে আগে কিন্তু রেখে দিয়েছি এই বাটির মধ্যে, এবং মাছগুলো মোটামুটি একটু শক্ত, এবং এত বেশি শক্ত না, হালকা একটু নরমও ছিল। কারণ ভালোভাবে মাছগুলো যদি না ভাজেন তাও যখন আপনি রান্না করবেন তখন মাছগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা। এখন দেখতে পাচ্ছেন আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আমার কিন্তু টমেটো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবং খুব সুন্দর কিন্তু একটি কালার চলে আসছে। পেঁয়াজ টমেটো সব মোটামুটি ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপর পরিমাণ মতো এগুলোর মধ্যে আপনারা মশলা দিয়ে নেবেন। এবং মশলা দেওয়ার আগে চুলার ইয়াটাকে আপনারা একটু লো করে দিবেন, যাতে করে আপনার মশলা দেওয়ার সময় নিচে যাতে না লেগে যায় বা না যাতে পুড়ে যায়। তো এখানে আমি হলুদ দিয়ে নিচ্ছিলাম পরিমাণ মতো। তো আপনারা পরিমাণ মতো সব কিছু মশলা দিয়ে নেবেন। হলুদের গুঁড়ো, তারপর হচ্ছে আপনার মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তারপর এই সবগুলো আমি দিয়ে নিয়েছি। তো এখানে আমি সবগুলো আইটেম দেখতে পাচ্ছেন দিয়ে নিয়েছি। তারপর লাস্ট পর্যায়ে এসে এখানে মিক্স মশলাও কিন্তু আমি আবার এখানে অ্যাড করে নিচ্ছিলাম। চাইলে আপনারা মিক্স মশলা অ্যাড নাও করলেও পারেন। তো আমার যেহেতু এটা ছিল তো সেই ক্ষেত্রে আমি এটাকে ইউজ করেছি। তারপর সবগুলো মশলা দেওয়া হয়ে যাওয়ার পর এখন ভালোভাবে চামচ দিয়ে পেঁয়াজ টমেটো এবং মশলাগুলোকে একসাথে ভালোভাবে এরকমভাবে মিক্স করে নেবেন। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটি কালার কিন্তু চলে আসছে। পেঁয়াজগুলোকে যদি ভালো করে আপনি সিদ্ধ না করেন তাহলে কিন্তু এরকম কিন্তু নরম হবে না। কারণ পেঁয়াজ টমেটোগুলোকে ঠিক এরকমভাবে আপনারা সিদ্ধ করলে কিন্তু ঠিক এরকম নরম হয়ে যাবে। আর নরম হলে জিনিসটা আপনাকে সুন্দর কিন্তু হবে তরকারিটা। ঠিক আছে, অনেক সময় পেঁয়াজ কিন্তু সিদ্ধ কিন্তু হয় না, যার কিন্তু তরকারি সুন্দর হয় না। তো এখন আমি কি করব, এটা এখন এই লো আগুনটাকে হালকা একটু বাড়িয়ে দিব, এত বেশি না, হালকা বাড়িয়ে দিই। তারপর আমি এই মশলাকে একটু কষিয়ে নিব। পেঁয়াজ টমেটো এবং মশলাগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে একটু কষিয়ে নেব যতক্ষণ না আপনার তেলটা আলাদা হচ্ছে। তারপরে এখন যেহেতু আমার এটা যেহেতু কাজ শেষ, তো এটা মশলাগুলোকে নিয়ে আমি এখন রান্নাঘর থেকে আবার রুমের দিকে চলে যাচ্ছি। তো রুমে নিয়ে মশলাগুলো রেখে দিয়ে আসবো। মানে যা যা আমার শেষ হয়ে যাচ্ছে সবগুলো আমি এখন নিয়ে রুমে রেখে দিয়ে আসছি, কারণ ঝামেলাটা একটু কমিয়ে নিচ্ছি। তো রুমের মধ্যে চলে আসার পর তারপর আমি এগুলোকে রেখে দিচ্ছি। আবারও চলে যাব বাহিরে। তারপরে আবার লবণটাও নিয়ে আসলাম। তো বাটিটা নিয়ে যাচ্ছি মূলত হচ্ছে একটু পানি অ্যাড করতে হবে মশলার মধ্যে, কারণ পানিটা হালকা একটু দিয়ে দিলে মশলার সাথে আপনার যে আমি দিয়েছি আইটেমগুলো সে যাতে না লেগে যায় কড়াইয়ের মধ্যে, সেজন্য একটু পানি অ্যাড করে নিলে ভালো হয়। তো পানি বেসিন থেকে নিয়ে তারপরে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে তারপরে এর মধ্যে আমি এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু মোটামুটি কিন্তু মশলা কিন্তু কষানো কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালার চলে আসছে এবং তেলটাও কিন্তু আলাদা হয়ে গেছে। এই পর্যায়ে এখন আমি কি করব, এর মধ্যে পানি দিয়ে দিব। পানি দিলে দেখা গেছে কি আপনার জিনিসটা একটু হবে। তো তার মধ্যে আমি আবার একটু ঢাকনাতে রেখে দিচ্ছি, আর একটু কষানোর পর তারপর পানিটা দিয়ে দিব। তো আজকে পুরো সম্পূর্ণ আমি আপনাদের কিন্তু রুই মাছের ভুনাকে দেখাচ্ছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত। ভিডিওটা কিন্তু অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, কারণ ভিডিওটা প্রায় অলরেডি কিন্তু অনেক লম্বা হয়ে গেছে। তো আপনারা হয়তোবা আমার ভিডিওগুলো দেখে থাকেন, আমি খুব কম সময়ের মধ্যে কিন্তু ভিডিও দিয়ে থাকি। তো যেহেতু এটা আপনার ফুল ভিডিওটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং ফুল রেসিপিটা কীভাবে আপনারা মাছের ভুনা করবেন দেখতে পাচ্ছেন, আমার কিন্তু খুব সুন্দর কিন্তু কালার কিন্তু চলে আসছে তরকারি যে মশলার যে ইয়াটা। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে কি করব, হালকা একটু পানি আমি অ্যাড করে নেব। পানি অ্যাড করে তারপরে আমি চামচ দিয়ে আবার এগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তারপরে আপনার আরও কিছুক্ষণ এটাকে আমি কষিয়ে নেব। মশলা যত আপনি ভালোভাবে কষাবেন ততই আপনার তরকারি খেতে কিন্তু সুস্বাদু লাগবে। তো আমি আবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। পরবর্তীতে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর আপনারা এরকমভাবে আমি আবারও ঢাকনা দিয়ে উঠিয়ে নিচ্ছি এবং এখন দেখে নিচ্ছিলাম। দেখতে পাচ্ছেন আমার খুব কিন্তু তরকারি কিন্তু দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে এবং কালারটা কিন্তু খুব সুন্দর চলে আসছে। পেঁয়াজগুলোর মতো একদম নরম এবং সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে এখন আমি কি করব, আলু এবং কাঁচামরিচ সবগুলো দিয়ে নেব এই মশলার এই পর্যায়ে দিয়ে আমি এখন ভালোভাবে এগুলাকে নাড়িয়ে চাড়িয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি সবগুলো আইটেম কিন্তু দিয়ে রেখেছি।
কারণ আপনি যদি এরকমভাবে স্টেপ স্টেপ করে যদি আপনি জিনিসটা করেন তাহলে জিনিসটা আপনার খেতে সুস্বাদু লাগে। তো এরপরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভালোভাবে আপনার পেঁয়াজ এবং হচ্ছে আপনার আলু এবং কাঁচামরিচ দিয়ে আপনার কষানো যে মশলার সাথে কিন্তু আমি অ্যাড করে নিয়েছি। এই পর্যায়ে এটাকে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে করে আলুগুলো সিদ্ধ হয়ে আসে। তো দেখতে পাচ্ছেন আমি অনেকক্ষণ সিদ্ধ করার পর মশলাটি দেখতে পাচ্ছেন এখন কিন্তু খুব সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে। আলু এবং মরিচ দেখতে পাচ্ছেন আলুটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে এখন আমি এই কষানো এই মশলার সাথে আমি এখন মাছগুলো দিয়ে নিচ্ছি। যেহেতু আমি বলেছি মাছ ভুনা করব, সেই ক্ষেত্রে আমি এই অবস্থায় মাছগুলোকে দিয়ে ভালোভাবে আমি নাড়িয়ে নিব যাতে করে মাছের মধ্যে আপনার মশলাগুলো যাতে যেতে পারে। যেহেতু 5 পিস মাছ দিয়েছি তো মাছগুলোকে দিয়ে চামচ দিয়ে ভালোভাবে মাছগুলোকে আমি নাড়িয়ে চাড়িয়ে একসাথে মিক্স করে নিব। তাহলে আপনি যদি এভাবে রান্না করেন তাহলে কিন্তু তরকারিটা কিন্তু আপনার খুবই কিন্তু সুস্বাদু হবে। এখানে কিন্তু আপনার 5 পিস মাছ আমি নিয়েছি এবং পেঁয়াজ, তারপর হচ্ছে আপনার পরিমাণ মতো আলু, এই সবগুলো আইটেমই নিয়ে নিয়েছি। চাইলে আপনার এখানে আপনি পরিমাণ মতো আপনি নিতে পারেন। তো এগুলোকে মাছ একসাথে ভালোভাবে নাড়িয়ে মাছের মধ্যে যাতে আপনার মশলাটা ভালোভাবে প্রবেশ করে সেই ক্ষেত্রে আপনি এগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। আর আগুনের হিটটাকে আপনার একটু লো করে দিবেন যাতে করে আপনার তরকারিটা খুব আস্তে আস্তে খুব সুন্দরভাবে যাতে হয়ে যায়। তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তারপর আগুনের আঁচটাকে আমি হালকা একটু করে নিচ্ছি, কমিয়ে নিচ্ছি, কারণ তা না হলে মাছ হয়তো বা তরকারিটা আপনি কড়াইয়ের মধ্যে লেগে বা পুড়ে যেতে পারে। তারপরে আমি কি করলাম, এখন এখানে একটু পানি দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে মশলাটা মোটামুটি কষানো হয়ে যাওয়ার পর মাছগুলোর সাথে আমি হালকা একটু পানি দিয়ে নিয়েছি। তো ঢাকনাটা এখন উঠিয়ে আপনারা দেখে নিচ্ছিলাম। তো ঢাকনাতে ঢেকে পানি দিয়ে ঢাকনাতে ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ আমি এগুলাকে একটু রান্না করে নিয়েছি। তো এখন ঢাকনাটাকে উঠিয়ে আমি নাড়িয়ে দেখব যে কীরকম হয়েছে। মোটামুটি দেখতে পাচ্ছেন আপনার তরকারি কালারটা কিন্তু খুব সুন্দর চলে আসে এবং ঝোলটা আপনার তরকারি যে হালকা একটু ঘন হয়ে আসে। আপনার হালকা একটু পানি রাখলে ভালো হয়। যখন আপনার তরকারি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এই পানিটা থাকবে না, শুকিয়ে যাবে। যেহেতু এখন গরম পর্যায়ে সেরকম হয়তো বা একটু এরকম দেখা যাচ্ছে, তবে ঢাকনাতে আমি আবারও ঢেকে দিচ্ছি। তো ঢেকে দিয়ে আবার কিছুক্ষণ আমি তরকারিটাকে ভালোভাবে একটু রান্না করে নেব। আপনি যতক্ষণ একটু সময় নিয়ে রান্না করবেন জিনিসটা কিন্তু ভালো হয়। তখন আমার অলরেডি কিন্তু রান্না করা কিন্তু হয়ে গেছে। এখন আমি সুইচটাকে বন্ধ করে গ্যাসের বোতলটাকে, তারপরে আমি দরজাটাকে লাগিয়ে দিয়েছি, লক লাগিয়ে দিচ্ছি আবারও। তা আমাদের চুলাটা কিন্তু এভাবে কিন্তু লক লাগানো হয়ে থাকে, কারণ হচ্ছে এখানে যেহেতু আরও অনেকের চুলা আছে। অবশেষে আপনারা তো দেখলেনই কতক্ষণ লাগিয়ে আমি রান্না করলাম এবং প্রত্যেকটা স্টেপ কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমি বাজার করেছি, তারপর বাজার করে রুমে আসলাম, আসার পর রান্না করে সব কিছু কাটাকাটি করে নিলাম। তারপরে দেখতে পেলেন যে কীভাবে আমি রান্নাটা কখন বসিয়েছি। হয়তোবা ক্যামেরার মধ্যে হয়তোবা সবটা আমি করি, তারপর আমার ভিডিওটার মতো অনেক লম্বা কিন্তু হয়ে গেছে। আমি শর্ট শুধু পার্টগুলো নিয়েছি। তো এখন আমি তরকারি রান্না করা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি নিয়ে আসছি রুমের মধ্যে। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে রুই মাছ ভুনা, দেখেন কীরকম হয়েছে। দেখতে পাচ্ছেন উপরে যে এটা হচ্ছে আপনার তেলের পরিমাণটা একটু বেশি পড়ে গেছে। আর হচ্ছে আপনার আমি একটু শুকনো পাক করছি, তো এটা একটু করে ঠান্ডা হয়ে তখন এমনিতেই শুকিয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে ফাইনালি আমার রুই মাছ। এত কষ্ট করে এতক্ষণ সম্পূর্ণ আপনার সাথে শেয়ার করলাম। দেখতে পাচ্ছেন যে আমার রান্নাটা কীরকম হয়েছে, আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যাতে করে সকল প্রবাসী ভাইরা দেখতে পারে। তো এই হচ্ছে রুই মাছ ভুনা, পেঁয়াজ, রসুন, টমেটো, আলু, কাঁচামরিচ সব কিছু দিলাম। দেখতে পেয়েছেন কীভাবে আমি শুরু থেকে একদম শেষ পর্যন্ত সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আমার আজকের রেসিপি রুই মাছের ভুনা। তো এখন মাগরিবের নামাজ পড়বো, মাগরিবের আজান দিয়ে দিয়েছি অলরেডি। নামাজ পড়ে তারপর খেতে বসবো। নামাজ পড়ে শেষ করলাম, শেষ করে এখন খাবো। দুপুরের খানাও কিন্তু হয় নাই, কারণ আজকে অনেক লেট হয়ে গেছে। তো দেখেন এই পুরো আমি আপনাদেরকে দেখাইলাম যে কীভাবে প্রবাসীদের আসলে কষ্ট করতে হয়, নিজে রান্না নিজে করে খেতে হয়। তো এখন ভাত নিচ্ছি,
এখন খাচ্ছি, খাওয়ার পর আর হয়তো অবশিষ্ট এই ভাত 1 পট চাউলের ভাত দিয়েছিলাম আজকে। তো যেহেতু আমি একা খাই সেই জন্য একার জন্য করা। এদিকে তরকারি দেখতে পাচ্ছেন। তো এখন খাবো, খাওয়ার পর আবার রাত্রে আবার 10টা-11টার দিকে হয়তো বা খাবো। তো এখানে ভাত নিয়ে নিলাম, তারপর এখান থেকে একটা মাছের পিস নিয়ে নিচ্ছি, এখান থেকে মাথাটা নিয়ে নিই। তো মাথার অংশটা নিয়ে নিচ্ছি। বিসমিল্লাহ। দেখতে পাচ্ছেন তরকারিটা কিন্তু অনেক সুন্দর কিন্তু একটা কালার চলে আসছে। দেখতে পাচ্ছেন। তো এইভাবেই নিজে রান্না করে তারপরে খেতে হয়। দেখতে পাচ্ছেন কীভাবে রান্না করলাম, পুরো ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। তো এইভাবেই রান্না করে আপনার প্রবাসের মাটিতে কিন্তু সারাদিন ডিউটি করে বাজার করতে হবে, তারপরে খাওয়া দাওয়া করবেন। দেখেন দুপুরের খানা কিন্তু আমি এখন খাচ্ছি। তো এই ছিল সম্পূর্ণ ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, সকল প্রবাসী ভাইরা দেখতে পারে। আর আমি সবসময় আমার ফেসবুক পেজের মধ্যে এই সমস্ত ভিডিও দিয়ে থাকি। তো আপনারা যদি কোনো বলা থাকে আমাকে কমেন্ট বক্সে বলতে পারেন। আর তরকারিটি কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।